নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর স্কুলে তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর বাকি বিষয়গুলো সমাধান করে দেখানো আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো 6 নম্বর স্কুলটা প্রথমে কি আছে, বিকল্প থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায়, এটা হচ্ছে উত্তর হবে অপশান এ, ঐতরেয় আরণ্যকে। 2 আছে কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন, সঠিক উত্তর হবে ভীম, অপশান এ। 3 আছে হযরত মুহাম্মদ জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে, অপশান এ। 4 আছে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সেন রাজা লক্ষণ সেনের আমলে, অপশান সি। 5 দেখো চোলদের রাজধানী ছিল, সঠিক উত্তর হবে তাঞ্জোরে, অপশান সি। 6 দেখো দক্ষিণ ভারতের ব্রাহ্মণদের জমিদানের ব্যবস্থাকে বলা হয় অগ্রহার ব্যবস্থা। খুব আসে পরীক্ষায় প্রশ্নটা যে অগ্রহার ব্যবস্থা কি। পরবর্তী দেখো 7 দাগের চক্রপাণি দত্ত ছিলেন, সঠিক উত্তর হবে পাল যুগের একজন চিকিৎসা বিজ্ঞানী, অপশান এ। 8 দেখো পাল রাজারা ছিলেন ক্ষত্রিয়, অপশান বি। পরবর্তী দেখো কি বলেছে 2 দাগের 2 এ একটি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি। হিজরত বলতে কি বোঝো? চলো উত্তরটা দেখো, দেখে নাও। হযরত মুহাম্মদ তার অনুগামীদের নিয়ে 622 খ্রিস্টাব্দে মক্কা শহর ছেড়ে মদিনা শহরে চলে যান। মক্কা থেকে মদিনা এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয়। তাহলে এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, গঙ্গায় কোন্ডচল উপাধি কে নিয়েছিলেন? উত্তরটা হবে প্রথম রাজেন্দ্র চোল। পরবর্তী দেখো 3 দাগের শশাঙ্কের রাজধানীর নাম কি? উত্তরটা লিখবে কর্ণ সুবর্ণ। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের বৌদ্ধ ধর্মমতের নির্বাণ কি? দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটা। বৌদ্ধ ধর্মের একটি মতবাদ হলো নির্বাণ। নির্বাণ শব্দের অর্থ হলো মোক্ষ বা মুক্তি। বৌদ্ধ ধর্মমতে নির্বাণ লাভ করলে মানুষের বারবার জন্মগ্রহণ করতে হয় না। নির্বাণ বলতে বোঝায় মানুষের এমন এক অবস্থা যেখানে শোক, দুঃখ, কামনা, বাসনা, জরা, ব্যাধি, মৃত্যু প্রভৃতির ঊর্ধ্বে অনন্ত সুখ শান্তি লাভ করা যায়। তাহলে এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের পাল যুগের একজন বিখ্যাত শিল্পীর নাম তোমরা লিখবে। ধীমান লিখতে পারো, আর্যভট্ট লিখতে পারো। পরবর্তী দেখো 3 নিচের প্রশ্নগুলি উত্তর দাও। একে আছে প্রশ্ন মানটা বলে দিই 2 নম্বর। একে আছে ত্রিশক্তি সংগ্রাম বলতে কি বোঝো? দেখো উত্তর, দেখে নাও। ত্রিশক্তি সংগ্রাম হলো 3টি শক্তি, একটা হচ্ছে বাংলা পাল, পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট। তারপর দ্বন্দ্বের কারণ দেখো, কনৌজ দখলের জন্য পাল, গুর্জর প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশের রাজাদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল। তোমরা এইটুখানি লিখবে, তাহলেই হবে। আর একটু পাঠ্য বই থেকে যদি মনে করবে একটু পড়ে নিও। পরটা দেখো গৌরবহ কি? দেখো উত্তর, দেখে নাও। গৌরবহ বলতে কি বোঝো? গৌরবহ বা গৌরবধ কাব্য রচনা করেন কবি বাক্পতিরাজ। তিনি কনৌজের শাসক যশবর্মা বা যশবর্মনের রাজকবি ছিলেন। 725 থেকে 30 খ্রিস্টাব্দ নাগাদ বাক্পতিরাজ প্রাকৃত ভাষায় গৌরবহ কাব্য রচনা করেন এবং গৌরবহ শব্দের অর্থ গৌরবধ। কনৌজের রাজা যশবর্মন মগধের রাজাকে পরাজিত করার কাহিনী নিয়ে এই কাব্য রচিত হয়েছিল। এখানে মগধের রাজা বলতে গৌড়ের রাজাকে বোঝানো হয়েছে। তাহলে উত্তরটা আশা করি দেখে নিয়েছো। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে 2 জায়গায় আছে চর্যাপদ কি? দেখো টিকা লেখো চর্যাপদ সম্পর্কে। দেখো উত্তর, দেখে নাও চর্যাপদ। উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত পুরোটা লিখবে। এখান থেকে এই পর্যন্ত পুরোটা লিখবে, আমি মুখে বললাম না, একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখাই। পরবর্তী আছে 4 নিচের প্রশ্নগুলি উত্তর দাও। মাচ্ছান্নে বলতে কি বোঝায়? দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি। বাংলার রাজা শশাঙ্কের মৃত্যুর পর তার পুত্র মানবদেব সিংহাসনে বসেন। তিনি মাত্র 8 মাস 5 দিন রাজত্ব করেছিলেন। এই সময় থেকে কনৌজ রাজ হর্ষবর্ধন
কামরূপের রাজা ভাস্কর বর্মা কাশ্মীরের রাজ ললিতাদিত্য সহ অনেক বারবার বাংলা আক্রমণ করেন, ফলে বাংলায় চরম অরাজকতার সৃষ্টি হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছ গিলে খায়, বাংলার জনজীবন সেই অবস্থা তৈরি হয়েছিল। সবলেরা দুর্বলের উপর অত্যাচার করত, বাংলার এই অবস্থাকে মাচ্ছান্যায় বলা হয়। তাহলে এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও, তোমরা পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দুয়ের নালন্দা মহাবিহার সম্পর্কে যা জানো লেখো। চলো উত্তরটা দেখাই। তোমরা পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো, আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেখো, পয়েন্ট দিয়ে দেওয়া আছে। তোমরা অবশ্যই গঠন দেবে, পঠন পাঠন দেবে, ছাত্র শিক্ষক, তারপরে পতন ভালো করে পড়ে নিয়ে লিখবে। আর অবশ্যই বড় প্রশ্নগুলি বাড়িতে না দেখে লেখার চেষ্টা করবে। এক একটি বড় প্রশ্ন মিনিমাম 2 থেকে 3 বার না দেখে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখবো এবার আমরা। আচ্ছা, 5 দাগের নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যার প্রশ্ন মান হচ্ছে 5। সিলেবাস সম্পর্কে তোমাদের আগেই আমরা ধারণা দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও আগের ভিডিওগুলো, তাহলে বুঝতে পারবে। প্রথমে দেখো কি বলেছে, বঙ্গ থেকে পশ্চিমবঙ্গ নামকরণের ইতিহাস লেখো। দেখো উত্তর, দেখে নাও উত্তরটি 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট আমাদের দেশ ভারত স্বাধীন হয়। এই সময় থেকে পশ্চিমবঙ্গ স্বাধীন ভারতের একটি অঙ্গরাজ্য। স্বাধীনতা লাভের আগে পশ্চিমবঙ্গ বাংলা বা বেঙ্গল এর অংশ ছিল। 1947 খ্রিস্টাব্দে দেশভাগের সময় বাংলা ভাগ হয় এবং বাংলার পূর্বভাগ নতুন দেশ পাকিস্তানে চলে যায়। বাংলার পশ্চিম ভাগ পশ্চিমবঙ্গ নামে ভারতের একটি রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। তাহলে উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, গৌড়ের রাজা শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের অনেক মডেল সেটে আছে, অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্নটা, দেখে নাও, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী আছে 2 দাগের, পাল সেন যুগে বাংলার ধন সম্পদ ও অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, তারপর বাকি উত্তরটুকু দেখো, এই পর্যন্ত লিখবে। দেখো রাজস্ব ব্যবস্থা, শিল্প বাণিজ্য, তোমাদের 6 নম্বর মডেল সেটে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।